তৃষা ভাবি, আপনাকে আরজু ভাই ডাকছে। সালমার কথাটা কর্ণগোচর হতেই রান্নাঘরে উপস্থিত সকলের কৌতূহলী দৃষ্টি তৃষার উপর নিবদ্ধ হলো। অপ্রস্তুত তৃষা লজ্জায় আড়ষ্ট হয়ে এলো খানিক। আরজুর খালা আর ওনার মেয়েরা একটু আগে এসেছেন। আরজুর খালাতো বোন তিথি এসেই হেসেলেও ঢুকেছে। ও সবে আলু ভাজায় মনোনিবেশ করেছিল। তবে সালমার কথা শুনে ও হাতাটা রেখে একগাল হেসে তৃষার দিকে আর চোখে তাকিয়ে বেশ রসিকতা সুরে বলল, কি ব্যাপার তৃষা? আমাদের ক্যাপ্টেন সাহেবের কি এক মুহূর্তও তোমাকে ছাড়া চলে না? এই তো মাত্র কিছুক্ষণ হলো, এর মধ্যেই আবার তলব। তিথির কথায় রান্নাঘরের অন্য প্রান্তে দাঁড়িয়ে তিথির বোন তামান্না এবং অহনা ঠোঁট চেপে হেসে উঠল। অহনা ওর ওড়নাটা ঠিক করতে করতে টিপ্পনি কাটল, আরে তিথি আপু, তুমি বুঝছো না কেন? আর্য ডিক্টেটর মানুষ, ও চাচ্ছে ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেন 24 ঘন্টা ওনার চোখের সামনে থাকে। আর যাও তৃষা, যাও যাও, দেরি করলে আবার হয়তো ক্যাপ্টেন্স অর্ডার অমান্য করার অপরাধে তোমার জেল হয়ে যাবে। মিতি পাশ থেকে ফোড়ন কাটল, জেল তো হবেই, তবে ওটা তো আর হাজত নয়, আর্য ভাইয়ার হৃদয়ের কারাবাস। তৃষা জলদি যাও না, না হলে আর্য হয়তো নিজেই নিচে নেমে আসবে তোমাকে কোলে করে তুলে নিতে। তৃষার অবস্থা তখন শোচনীয়। লজ্জায় ওর গাল দুটো জবা ফুলের মতো লাল হয়ে উঠেছে। ও আমতা আমতা করে বলল, আরে না না, তোমরা শুধু শুধু বানিয়ে বলছো, হয়তো কোনো দরকারি ফাইল বা ফোন নিয়ে কোনো কথা আছে। লোকটা যে কি পরিমাণ খিটখিটে তোমরা তো জানোই। রান্নাঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকা ছোট চাচি আর মেজো মামি পর্যন্ত তৃষার এই অপ্রস্তুত ভঙ্গি দেখে মুখ চেপে হাসছিলেন। ছোট মামি হাতা নেড়ে বললেন, যাও মা তৃষা, আর্যর ডাক উপেক্ষা করো না, দেখে এসো কি বলছে। তৃষার এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না। ননদের সেই অন্তহীন রসিকতার বিদ্রূপের বান থেকে বাঁচতে ও দ্রুত পা বাড়ালো সিঁড়ির দিকে। ওর বুকের ভেতরটা তখন দুরু দুরু কাঁপছে। কী কারণে এমন আকস্মিক জরুরি তলবটা বোঝার ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে মস্তিষ্ক। কক্ষের রুদ্ধদ্বারের সম্মুখে এসে তৃষা ক্ষণকাল থমকালো। ললাটে জমে থাকা বিন্দু বিন্দু ঘামটুকু ওড়নার আঁচলে মুছে নিয়ে ধীর হস্তে কপালে টকা দিল। ভেতরে থেকে কোনো প্রত্যুত্তর না পেয়ে ও অত্যন্ত সন্তর্পণে অর্গলমুক্ত করে ভেতরে প্রবেশ করল। কক্ষটি এক মায়াবী নিস্তব্ধতায় আচ্ছন্ন। জানালার ঝরকা চুইয়ে আসে বিকেলের ম্লান রোদ শ্বেত পাথরের মেঝেতে দীর্ঘ ছায়া ফেলেছে। তৃষা প্রথম দৃষ্টিতে আর্যকে কোথাও দেখতে পেল না। ও কিঞ্চিৎ বিভ্রান্ত হয়ে পা বাড়াতেই নজর কাড়ল ড্রেসিং টেবিলের আয়নার পাশে সেই নিভৃত কোণটায়। সেখানে রৌদ্র ছায়ার আলপনা মেখে দাঁড়িয়ে আছে এক দীর্ঘ ঋজু দেহাবয়ব। আর্যর সেই প্রশস্ত কাঁধ আর পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকার ভঙ্গিটুকু দেখেই তৃষা মুহূর্তেই চিনে নিল তাকে। তৃষা কিঞ্চিৎ ভ্রূকুঞ্চন পূর্বক ভাবল, এই লোক কি শোপিস হওয়ার প্র্যাকটিস করছে নাকি? অতঃপর ও বেশ সতর্ক পায়ে আর্যের পেছনে গিয়ে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে স্পষ্ট স্বরে ডাকল, আমায় ডেকেছিলেন? আর্য মন্থর গতিতে ঘুরে দাঁড়ালো। ওর তীক্ষ্ণ ও ভরার দৃষ্টি তৃষার ওপর নিবদ্ধ হলো সহসা। আর্য কোনো কথা না বলে অত্যন্ত ধীর লয়ে তৃষাকে আপাদমস্তক নিরীক্ষণ করতে শুরু করলো। ওর পায়ের নখ থেকে শুরু করে অবিন্যস্ত কেশ গুচ্ছ পর্যন্ত। আর্যর এই নির্বাক ও অতলস্পর্শী চাহনিতে তৃষা বড্ড অস্বস্তি বোধ করছে। ও ভ্রু কুঁচকে কিঞ্চিৎ ঝাঁঝালো কণ্ঠে বলল, ওভাবে মিউজিয়ামের স্ট্যাচু দেখার মতো কি দেখছেন? আমি কি চিড়িয়াখানার কোনো অদ্ভুত প্রাণী? কেন ডেকেছেন সেটা বলবেন তো? আর্য নির্বাক ভঙ্গিমায় তৃষার একদম পাশ কাটিয়ে কক্ষে প্রবেশ করতে করতে নির্লিপ্ত কণ্ঠে বলল, নাথিং। তৃষা বিরক্তির বিস্ময়ের মিশ্রণে দৃষ্টি প্রসারিত করে দ্রুত ঘুরে আর্যর পিছু ডাকল, কি বললেন? নাথিং মানে? সালমা যে নিচে গিয়ে ঢোল পিটিয়ে এত এলো যে আপনি আমাকে জরুরি তলব করেছেন, আর এখন বলছেন নাথিং? আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? আর্য দরজার কাছে গিয়ে থেমে গেল। সে পেছনে না ফিরেই অত্যন্ত শান্ত স্বরে বলল, সালমা কেন ওটা বলল?
সেটা সালমাকেই জিজ্ঞেস করুন। তৃষা দমল না, বরং দ্বিগুণ বিরক্তিতে বলল, মানে কি? ও বলে আপনি ডাকেন, আপনি বলেন ডাকেননি। আসলে হচ্ছেটা কি? হাউ ক্যান আই নো? তৃষা এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আর্যর এই নির্বিকার ভঙ্গি আর রহস্যময় উত্তরের কোনো কিনারা ও খুঁজে পেল না। পরক্ষণেই ভাবল হয়তো বোঝার ভ্রান্তি হয়েছে কোথাও। তাই ও আর কথা না বাড়িয়ে কক্ষ থেকে প্রস্থান করতে গেল। ঠিক তখনই পেছন থেকে আর্যর সেই গম্ভীর ধারালো কণ্ঠস্বর বর্ষার মতোকে বিদ্ধ করল। আর্য ল্যাপটপটা বিছানায় সজোরে রেখে দিয়ে বলে বসলো, লিসেন ম্যাম। আর্যর বলা ম্যাম সম্বোধনের সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো তৃষা। কি এক অদ্ভুত আবেশ হৃদয়ে দোলা দিল ওর। আর্য ওর দিকে না তাকিয়ে ল্যাপটপে মনোনিবেশ করতে করতে বলল, আপনি ক্লামজি, ইটস ওকে, বাট আনকেয়ারফুল হওয়াটা আমার মোটেও পছন্দ নয়। কিছু মানুষ থেকে তাই আপনার সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করা প্রয়োজন। না হলে আপনার মতো সহজ সরল ইউজার ইন্টারফেস কিন্তু ক্র্যাশ করতে বেশিক্ষণ সময় নেবে না। তৃষা আর্যর কথার মাথা মুন্ডু না বুঝে বলল, মানে? আপনি কার কথা বলছেন? আর্য এবার ল্যাপটপ থেকে মুখ তুলে তৃষার চোখের দিকে তাকালো, তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি কার কথা বলছি সেটা বোঝার মতো ক্যাপাসিটি যদি আপনার ভেতরে না থাকে তাহলে জাস্ট মনে রাখবেন, কোনো থার্ড পার্টির ইন্টারফেয়ারেন্স আমি মোটেও পছন্দ করি না, সেটা যেই হোক না কেন। সো বি কেয়ারফুল। তৃষা কিঞ্চিত ভ্রু কুঞ্জপূর্বক মুখ গোটাল, অতঃপর এক ঝলক আর্যর কর্ম নিমগ্ন মুখটার পানে চেয়ে বেরিয়ে এলো। কি ব্যাপার মিস, লাইন মারার প্ল্যান আছে নাকি? হুট করে পেছন থেকে ভেসে আসা পৌরুষ কণ্ঠটায় কিঞ্চিত ভরকায় মেহসানা। তড়িৎ বেগে পেছনে ঘুরতেই দৃশ্যমান হয় বিজ্ঞের ন্যায় চেয়ে থাকা আদ্রিয়ানকে। ও তৎক্ষণাৎ নিজেকে সামলে বলে, মানে? আদ্রিয়ানোর দিকে এগিয়ে আসতে আসতে বলে, এই যে ইদানিং আমার হসপিটালে আসা যাওয়া বেড়েছে। এখন দেখছি আমার কেবিনেও ওকে ঝুঁকি দেওয়া হয়। গুড গুড, ভেরি গুড। মেহসানা ভেতরে ভেতরে ভীত সন্ত্রস্ত হলেও বাইরে তার লেশ মাত্র প্রকাশ না করে বরং বরাবরের ন্যায় বলে, মানে কি? এখন কি অসুস্থ হলে হসপিটালেও আসা যাবে না নাকি? আর আপনার হসপিটাল মানে? কোথাও নাম লেখা আছে আপনার? কই, আমি তো দেখছি না। মেহসানার এমন অকাট্য যুক্তিতে একটু দমল না আদ্রিয়ান। ঈষৎ বাঁকা হেসে বলল, বুঝলাম হসপিটালটা আমার নয়, আমার নামও লেখা নেই, বাট কেবিন তো আমার। নাম লেখা আছে, ওই যে নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা লেখা দেখাই যাচ্ছে, সার্জেন্ট আদ্রিয়ান এহসানের নাম। নাকি আপনার চোখেও প্রবলেম আছে মিস? মেহসানা এবার একটু অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকিয়ে ওনার খুঁটটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বেশ বিরক্তি মাখা সুরে বলল, উফ, এত ফাও ক্যাচাল করেন কেন আপনি? আমি আপনার কেবিনে উকি দিচ্ছিলাম না, জাস্ট দেখছিলাম ভেতরে পেশেন্ট আছে কিনা। হুট করে ঢুকে পড়লে যদি আপনার ওই বিশাল ইগোতে চোট লাগে, তাই একটু সাবধান হচ্ছিলাম আর কি। আদ্রিয়ান এবার কেবিনের দরজায় হেলান দিয়ে দু হাত বুকের উপর ভাঁজ করে দাঁড়িয়ে এক ভ্রু সামান্য নাচে মুচকি হেসে বলল, আমার ইগোর কথা ভেবে এত কনসার্ন? আই অ্যাম ইমপ্রেসড মিস মিমি। তা এই যে রোজ রোজ কোনো না কোনো অছিলায় আমার রেডারে ধরা দিচ্ছেন, এটাকে কি আমি সফট কর্নার হিসেবে ধরে নেব নাকি? মেহসানা ওকে কথা শেষ করতে দিল না, তড়িৎ গতিতে ওর দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল, সফট কর্নার মাই ফুট। আপনার মতো এক ফালি করলার জন্য কার সফট কর্নার হবে শুনি? আমি তো এসেছি স্রেফ তৃষার প্রেসক্রিপশনটা রিচেক করাতে। আপনি অহেতুক নিজেকে সেলিব্রিটি ভাবা বন্ধ করুন তো মিস্টার সার্জেন্ট। আদ্রিয়ান এবার এক কদম এগিয়ে এলো, মেহসানার চোখের খুব কাছে নিজের মুখটা নিয়ে এসে ফিসফিস করে বলল, করলা? ইন্টারেস্টিং। তেতো হলেও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। আর শুনুন, প্রেসক্রিপশন চেক করার জন্য রিসেপশন আছে, জুনিয়র ডাক্তাররা আছে। সরাসরি এই অধমের কেবিনে হানা দেওয়াটা কিন্তু অন্য কিছুরই সিগন্যাল দিচ্ছে। মানুন আর না মানুন, আপনার এই ঝোঁকরুটে স্বভাবের আড়ালে একটা কিউট কিউরিসিটিও আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। মেহসানা এবার সত্যিই থমথমে খেয়ে গেল।
আদ্রিয়ানের এই হঠাৎ ফ্ল্যাট করার ভঙ্গিটা ওর হার্টবিটকে যেন অলিম্পিকে দৌড়ে নামিয়ে দিয়েছে। ও দ্রুত এক পা পিছিয়ে গিয়ে আমতা আমতা করে বলল, আপনি আপনি জাস্ট একটা আপনার সাথে কথা বলা মানেই নিজের মাথা খারাপ করা। আমি যাচ্ছি। আদ্রিয়ান সশব্দে হেসে উঠল। ও পেছন থেকে ডাক দিয়ে বলল, আরে শুনুন, পালিয়ে যাচ্ছেন কেন? কফিটা তো খেয়ে যান। নাকি কফিতেও বিষ মেশানো ভয় পাচ্ছেন? প্রমিস করছি ওটা একদমই আপনার মতোই করা, বাট সুইট হবে। মেহসানা পেছনে না ফিরেই হাত নেড়ে না সূচক ইশারা করে করিডোর দিয়ে প্রায় দৌড়ে পালালো। যাওয়ার সময় ওর মনের কোণে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। আদ্রিয়ান করিডোরের দিকে তাকিয়ে একা একাই বিড়বিড় করলো, মেডিকেল সায়েন্সে এই রোগের নাম আর যাই হোক, আমার কাছে কিন্তু এর নাম কিউট অ্যাটাক। দেখা হবে মিস ঝগড়ুটে। আর্যর ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটছিল তৃষা, উদ্দেশ্য নিয়ে গিয়ে সকলের কাছে আরেকটু সহায়তা করা। ঠিক তখনই উল্টো দিক থেকে ঝড়ের বেগে আসছিল মায়া। বাকের মুখে দুজনের প্রায় মুখোমুখি সংঘর্ষ হওয়ার উপক্রম হতেই তৃষা নিজেকে সামলে নিয়ে এক পাশে সরে দাঁড়িয়ে মৃদু হেসে বেশ অমায়িক স্বরে বলল, আরে তুমি তো মায়া, তাই না? সাবধানে, একদম ধাক্কা লেগে যাচ্ছিল তো। মায়া থমকে দাঁড়ালো। তৃষার সেই সহজ সরল হাসিটা যেন ওর চোখে আগ্নিস হলকা হয়ে বিঁধল। ও ওর দামি ওড়নাটা কাঁধে ঝটকানি দিয়ে সরিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল, লিসেন, এসব ঢং আমার পছন্দ নয়। এই যে বড় বড় করে চোখ মেলে মায়াবী সাজার চেষ্টা করছো, এসব নেকামি আমার সামনে না দেখালেও চলবে। মায়ার হঠাৎ এমন আক্রমণাত্মক কথায় তৃষা অবাক হয়ে বলল, ন্যাকামি? আমি তো জাস্ট নর্মালি কথা বললাম। একদিন তোমার ভুল মনে হচ্ছে। ওহ, স্টপ ইট। ভুল আমার নয়, ভুল আর্য ভাইয়ের। জানি না কোন মন্ত্র পড়ে ওনার ঘাড়ে চেপে বসেছ, যে লোকটা নিজের স্ট্যান্ডার্ড ভুলে তোমার মতো এমন একটা স্ট্যান্ডার্ডের মেয়েকে কোলে করে বাড়িতে এন্ট্রি দিচ্ছে। তৃষা ভেতরের শান্ত সমুদ্রটা মুহূর্তেই উত্তাল হয়ে উঠল। মায়ের মুখে ক্লাসলেস আর ঘাড়ে চাপটের মতো কদর্য অপবাদ শুনে ওর সহ্যের বাঁধ ভেঙে চুরমার হয়ে গেল। ও এক কদম এগিয়ে গিয়ে অগ্নিদৃষ্টি হেনে মায়ের চোখের দিকে সরাসরি তাকালো। ধারালো কণ্ঠে বলল, লিসেন মিস ন্যাকামের ভান্ডার, তোমার ড্রামাগুলো ড্রয়িং রুমের জন্য তুলে রাখতে ভালো করতে। আর শোনো, তুমি বললে না আমি ওনার ঘাড়ে চেপে আছি? আই থিঙ্ক তোমার চোখটা চেক করা দরকার, কারণ আর্য আমাকে কোলে করে আনবে না কি মাথায় করে সেটা সম্পূর্ণ ওনার চয়েস। আর আমাকে স্ট্যান্ডার্ডের কথা বলছো? যার নিজের ব্যবহারের কোনো স্ট্যান্ডার্ড নেই তার মুখে বড় বড় কথা বড্ড বেমানান লাগে। মায়ার রাগে কাঁপতে কাঁপতে বলল, কি বললি তুই? তোর এত সাহস? সাহস আরও আছে, দেখবি। বলেই ও সাটিয়ে চড় বসিয়ে দিল মায়ার নরম চলে। অতঃপর ওর চুলগুলো মিষ্টিবদ্ধ হাতে ধরে পিছন থেকে টান দিয়ে দাঁতের দাঁত চেপে বাঁকা হেসে বলল, এখান থেকে অন্তত আমার সাথে কথা বলার সময় এখন থেকে অন্তত আমার সাথে কথা বলার সময় নিজের লিমিটের মধ্যে থাকবি। আই থিঙ্ক তোর ওই শকুনের দৃষ্টি আমার আর্যর উপর পড়েছে, তাই দৃষ্টি সংযত কর। না হলে থাক, পরে বলবো, বাট আপাতত ডিকটেশনটা ক্লিয়ার। কথাগুলো এক নাগাড়ে বলেই ওর চুল তাচ্ছিল্যের সাথে ছেড়ে দিয়ে তৃষা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওকে পাশ কাটিয়ে গটগট করে নিচে নেমে এলো। এদিকে তৃষার আকস্মিক চপেটাঘাত আর রণংদেহী মূর্তির সম্মুখে মায়া যেন এক নিমেষে বিমূঢ় হয়ে পড়ল। অপমানে বিস্ময়ে ওর বাক শক্তি রুদ্ধ হয়ে এলো। দুই নয়নে বিস্ফোরিত করে সে কেবল তৃষার প্রস্থান পথের পানে চেয়ে রইল। দর্পিতা মায়ার অহংবোধ চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিসাৎ হলো এক পলকে। ওর গণ্ডদেশ রক্তম হয়ে উঠেছে অপমানে, আর অন্তরে দাউ দাউ করে চলছে প্রতিহিংসার অনল। সেই গর্জন করিডোরেও ও একাকী মূর্তিবৎ দাঁড়িয়ে কাঁপতে লাগলো। হাত জোড়া মুষ্টিবদ্ধ করে বলল, আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না তৃষা। মায়ার সাথে সেই অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের পর তৃষার মেজাজটা বেশ তিরক্ষী হয়েছিল, তবে ডাইনিং টেবিলে সবার সাথে হাসাহাসি আর রাতের খাবারের ব্যস্ততায়
সেই তিক্ততা কিছুটা প্রশমিত হয়েছে। রাত তখন 11টা ছুঁই। তৃষা কক্ষের দর্পণের সম্মুখে দাঁড়িয়ে চুলে চিরুনি চালনা করছিল। আর্য বিছানার হেলান দিয়ে ল্যাপটপ কে যেন গভীর মনোযোগ দিয়ে দেখছে। ঘরটা একদম শান্ত, নিস্তব্ধ, শুধুমাত্র এসির মৃদু গঞ্জন শোনা যাচ্ছে। হঠাৎ তৃষার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বেস্টু নামটা দেখে তৃষা দ্রুত কলটা রিসিভ করলো। কিরে, এত রাতে? ওপাশ থেকে মেহসানের কণ্ঠস্বর বেশ চিন্তিত শোনালো। দোস্ত, শোন, একটা দরকারি কথা আছে। সাইম ভাই তোকে অনেকক্ষণ ধরে ট্রাই করছে কিন্তু পাচ্ছিল না। পরে আমাকে ফোন করে জানালো যে তুই নাকি ওনাকে ব্লক করে দিয়েছিস। কি ব্যাপার বলতো? হুট করে সাইম ভাইকে ব্লক মারলি কেন? বুঝলাম ওনাকে তোর অপছন্দ, তাই বলে সরাসরি ব্লক? কলেজের সিনিয়র ভাই, একটু তো বোঝ। তৃষার হাতের থমকে গেল। ও অবাক হয়ে বলল, মানে? আমি সাইম ভাইকে ব্লক করব কেন? আমি তো ফোন হাতেই নিইনি ঠিক মতো। হয়তো নেটওয়ার্কের প্রবলেম ছিল। নেটওয়ার্কের প্রবলেম না রে পাগলি, সাইম ভাই স্ক্রিনশট পাঠিয়েছে, ক্লিয়ারলি দেখাচ্ছে ইউ আর ব্লকড। আচ্ছা তুই একটু চেক কর তো। মেহসানা তাগাদা দিতেই দ্রুত তৃষা কিছুটা বিভ্রান্ত হয়ে কলটা স্পিকারে দিয়েই ফোনের ব্লক লিস্ট অপশনে ঢুকলো। আর সেখানে তাকাতেই ওর চোখ চড়ক গাছ। সত্যিই তো, সাইম ভাইয়ের নম্বরটা সেখানে জলজ্যান্ত শোভা পাচ্ছে। কিন্তু আরো অবাক করা বিষয় হলো ব্লকের সময়টা আজকের। তৃষার মস্তিষ্ক বিদ্যুৎ খেলে গেল। ঠিক সেই সময় যখন ও আর্যর ডাকে নিচ থেকে উপরে এসেছিল এবং আর্যর ওকে সোশ্যাল ডিস্ট্যান্সিং আর থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স নিয়ে জ্ঞান দিচ্ছিল। তৃষা ধীর লয়ে ঘাড় ঘুরিয়ে আর্যর দিকে তাকালো। আর্য এখনো একইভাবে ল্যাপটপে মগ্ন, যেন পৃথিবীর কোনো খবরই তার কাছে নেই। তৃষা মেহসানাকে বলল, মেহু, রাখ তো, আমি পরে কথা বলছি তোর সাথে। ফোনটা রেখে তৃষা ধীর পায়ে বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। আর্য নিষ্প্রিয় ভঙ্গি দেখে ওর পিত্তি জ্বলে গেল। ও কিঞ্চিত রাগত স্বরে বলল, আপনি আজ আমার ফোন ধরেছিলেন? আর্য ল্যাপটপ থেকে চোখ না সরেই শান্ত গলায় বলল, হয়তো। ইম্পর্ট্যান্ট কোনো কল আসতে পারতো, তাই রিসিভ করতে গিয়েছিলাম। রিসিভ করতে গিয়ে কি ভুল করে ব্লক বাটনে চাপ পড়ে গিয়েছিল? সায়েম ভাইকে কেন ব্লক করেছেন? আর্য এবার ল্যাপটপটা বন্ধ করে সরাসরি তৃষার চোখের দিকে তাকালো। সেই চিরচেনা গম্ভীর আর আধিপত্য বিস্তারকারী দৃষ্টি। ও বিছানায় একটু সোজা হয়ে বসে বলল, আমি আগেই বলেছিলাম আপনার ইউজার ইন্টারফেস বড্ড সহজ সরল। যে কেউ চাইলেই সেখানে অনুপ্রবেশ করতে পারে। আর সায়েম, হি ইজ অ্যান আনওয়ান্টেড বাগ ইন ইউর সিস্টেম। আমার ডিভাইসে, আমার লাইফে কোনো ভাইরাসের এন্ট্রি আমি টলারেট করি না। তৃষা হাত পা গুটিয়ে দাঁড়িয়ে রইল। না চাইতেও বলে ফেলল, আপনি আপনি বড্ড ডিক্টেটর। আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার আপনাকে কে দিল? আর্য এক মুহূর্তের জন্য চুপ থাকলো। অতঃপর গভীর কণ্ঠে বলল, অধিকারটা আমার নিকনেমেই লেখা আছে, তৃষা ক্যাপ্টেন। তৃষা ক্যাপ্টেন। আর ক্যাপ্টেন তার টেরিটরিতে কোনো অনুপ্রবেশকারী পছন্দ করে না। ব্লক তো ছোট একটা ট্রেলার ছিল। এরপর যদি ও আবার আপনার আশেপাশে ঘোরার চেষ্টা করে, তবে সিস্টেম থেকে পার্মানেন্ট ডিলিট করে দিব। আন্ডারস্ট্যান্ড? তৃষার আর কোনো কথা বলতে পারল না। ওর রাগটা যেন কোথায় মিলিয়ে গেল। আবারও আর্যর শান্ত কণ্ঠ ভেসে এলো, এখন ফোনটা রেখে চুপচাপ ঘুমিয়ে পড়ুন, কজ ইউ উইক। আর হ্যাঁ, স্যামকে আনব্লক করার কথা ভুলেও ভাববেন না। তৃষা আর কথা না বাড়িয়ে গাল ফুলিয়ে বিছানার এক কোণে শুয়ে পড়ল। বলা বাহুল্য, সারাদিনের ক্লান্ততা শেষে বেশ ঘুম ঘুম পাচ্ছিল ওর। আর্য এক ঝলক তাকালো ওর দিকে, পরক্ষণেই ফের মনোনিবেশ করলো ল্যাপটপে। চলবে, গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।